দেখেন আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্ট দেখার চেষ্টা করছিলাম যে রাসমুসেন নামে একজন রিসার্চার 1997 হচ্ছে অ্যাক্সিডেন্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তারপর আবার দেখছিলাম যে রিজন নামে আরেকজন রিসার্চার হচ্ছে আরো দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, মেজর অ্যাক্সিডেন্ট নাকি মাইনর অ্যাক্সিডেন্ট ছিল বোধহয়, দুইটা ক্যাটাগরি। এরপর দেখছিলাম যে গ্রিক যে মিথোলজি আছে ওই মিথোলজির ক্যারেক্টারের উপর বেস করে অ্যাক্সিডেন্ট হচ্ছে সোর্ড অফ ড্যামোক্লিস, সাইক্লপস, পাইথিয়াম, প্যান্ডোরাস বক্স, ক্যাসেন্ড্রা, মেডুসা, এরকম অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো দেখেন আজকে হচ্ছে অ্যাক্সিডেন্টের আমরা আরো কয়েকটা ক্যাটাগরি দেখবো যে অ্যাক্সিডেন্টকে আপনি ডিফাইন করতে গেলে আরো কি কিভাবে ডিফাইন করতে পারেন। In the terminology of Reason 1997, an accident that cannot be classified as a system accident may be called a component failure accident. মানে রিজন হচ্ছে একটা কথা বলছিল যে যদি আপনি অ্যাক্সিডেন্ট গুলাকে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে ফেলতে না পারেন বা কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে ফেলতে না পারেন, তাহলে আপনি বলতে পারেন যে ওইটা একটা কম্পোনেন্ট ফেলিওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, আপনি যদি এই যে উপরে যে ক্লাসিফিকেশন গুলো দেখলেন বা মেজর বা মাইনর অ্যাক্সিডেন্টের যে ক্লাসিফিকেশন গুলো দেখলেন, আপনি এরকম কোন ক্লাসিফিকেশনের মধ্যে আপনি অ্যাক্সিডেন্টটাকে ফেলতে পারতেছেন না, তখন আপনি এটাকে আসলে কি মানে কি বলবেন বা এটাকে আসলে আপনি কি ভাবে অ্যাড্রেস করবেন, তখন এটাকে আপনি বলতে পারেন এটা কম্পোনেন্ট ফেলিওর অ্যাক্সিডেন্ট। সাপোজ একটা ট্রেনের একটা পার্টিকুলার কম্পোনেন্ট নষ্ট হয়ে গেল, একটা চাকা ড্যামেজ হয়ে গেল, একটা ট্রেনের একটা বাসের মনে করেন একটা চাকা পাংচার হয়ে গেল। একটা পার্টিকুলার কম্পোনেন্ট যখন ফেল করে ওই ব্যাপারটা হচ্ছে আরো অনেক মাল্টিপল ফেলিওর বা হচ্ছে আপনার ক্যাসকেডিং ফেলিওর। মানে হচ্ছে এখানে বলা আছে দেখেন an accident arising from component failure including the possibility of multiple and cascading failure। মানে হচ্ছে একটা পার্টিকুলার কম্পোনেন্ট যদি ফেল করে ওইটা হচ্ছে আপনার পুরো ইভেন্টটাকে এমন একটা দিকে নিয়ে যায় যে আরো অনেকগুলা মাল্টিপল কম্পোনেন্ট ফেল করতে পারে বা একটার পর একটা কম্পোনেন্ট ফেল করতেই থাকবে। একটা বাসের মনে করেন একটা চাকা পাংচার হয়ে গেল, এরপরে যেটা হইতে পারে যে ড্রাইভার ব্রেক ফেল করতে পারে, গাড়ি কন্ট্রোল না করে গাড়িটারে খাদে ফালা দিতে পারে, গাড়ি খাদে পড়ার পর গাড়ি উল্টা যেতে পারে, উল্টা যাওয়ার পর গাড়িতে আগুন ধরতে পারে, আগুন ধরার পর গাড়ি বার্স্ট হইতে পারে। এগুলো কি একটার পর একটা সিকুয়েন্সিয়ালি হচ্ছে না? সিকুয়েন্সিয়ালি হচ্ছে না যে ফার্স্টে কি হইলো, গাড়ির চাকা পাংচার হয়ে গেল, তারপর কি হইলো, ড্রাইভার ব্রেক ফেল করলো, তারপর কি হইলো, গাড়ি খাদে পড়ে গেল, তারপর কি হইলো, গাড়ি আগুন ধরলো, আগুন ধরার পর কি হইলো, গাড়ি আলটিমেটলি বার্স্ট হইলো। এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকে বলা হচ্ছে কম্পোনেন্ট ফেলিওর অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। If we go into more detail, accidents may be classified in different ways. One is related to the context in which the accident occurs. আরো যদি অ্যাক্সিডেন্টের ক্লাসিফিকেশন করতে যান তাহলে অ্যাক্সিডেন্টটা হচ্ছে কোন কনটেক্সটে বা কোথায় হয়েছিল এটার উপর বেস করে অ্যাক্সিডেন্টকে ইন জেনারেলি অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেটা আমরা নর্মালি করি। আমরা নর্মালি সাধারণ মানুষ যারা আছি আমরা আমরা কোন একটা অ্যাক্সিডেন্ট হইলে আমরা এভাবেই বলি যে একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা প্রসেস প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা এভিয়েশন, একটা প্লেন যদি ক্র্যাশ করে আমরা কিন্তু পার্টিকুলার কজটা বলি না, আমরা জাস্ট বলি যে একটা প্লেন ক্র্যাশ করছে, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা এভিয়েশন অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, শিপ অ্যাক্সিডেন্ট, একটা জাহাজ ডুবে গেছে। বাট নর্মালি যখন একটা জাস্ট চিন্তা, একটা লঞ্চ যদি ডুবে, লঞ্চটা কি অতিরিক্ত প্যাসেঞ্জার বোঝাই করার জন্য ডুবছে, নাকি লঞ্চের মধ্যে আল্লাহ মাফ করুক আগুন লাগা গেছিল, নাকি লঞ্চের মধ্যে হচ্ছে দুইটা লঞ্চ মুখোমুখি কলিশন হয়েছে? আমরা কিন্তু পার্টিকুলার রিজনটা বলি না, আমরা জাস্ট কি বলি যে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এভাবে ডিফাইন করি কনটেক্সট, মানে কোথায় বা কিসে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটার উপর বেস করে অ্যাক্সিডেন্টকে হচ্ছে এরকম নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, প্রসেস প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট, এভিয়েশন অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, শিপ অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অকুপেশনাল অ্যাক্সিডেন্ট, হোম অ্যাক্সিডেন্ট, এরকম অনেকগুলা ভাগে ইন জেনারেলি আমরা যেভাবে বলি আর কি এভাবে ভাগ করা যায়। Each category can be divided further into several subcategories as shown in example 8.1 with respect to aviation accident. এখানে দেখা হয়েছে যে এই যে ক্যাটাগরিগুলো বলা হয়েছে, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হাইওয়ে অ্যাক্সিডেন্ট, হোম অ্যাক্সিডেন্ট, এভিয়েশন অ্যাক্সিডেন্ট, পাওয়ার প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, এগুলোকে আবার অনেকগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমরা যদি ফোকাস করি যে এভিয়েশন অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্টের কথা যদি ধরি, তাহলে এটাকে দেখেন যে এভিয়েশন অ্যাক্সিডেন্ট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফলোস: অ্যাক্সিডেন্ট ডিউরিং টেক অফ অর ল্যান্ডিং, মানে হচ্ছে আপনার প্লেন আকাশে উড়ার সময় অথবা মাটিতে ল্যান্ড করার সময় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটাকে আপনি বলতে পারেন যে অ্যাক্সিডেন্ট ডিউরিং টেক অফ অর ল্যান্ডিং। টেকনিক্যাল ফেলিওর ডিউরিং ফ্লাইট, প্লেনটা যখন আকাশে উঠতেছে তখন যদি ওটাতে কোনো টেকনিক্যাল ফেলিওর হয় এবং ওই কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে হচ্ছে আপনি সেকেন্ড ক্যাটাগরিতে ফেলতে পারেন যে টেকনিক্যাল ফেলিওর ডিউরিং ফ্লাইট। আর 3 নম্বরটা দেখেন যে কন্ট্রোলড ফ্লাইট ইনটু টেরাইন, পাওয়ার লাইন এক্সেট্রা, মানে এটা যখন আকাশের উপর দিয়ে উঠতেছে তখন এটার কোনো কন্ট্রোল যদি ফেল করে, মনে করেন যে প্লেনের কি করলো, প্লেনের কন্ট্রোল পাইলট রাখতে পারতেছে না, কন্ট্রোল ফেল করছে,
বা ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল ফেলিউরের মতোই। এরকম যদি কোনো কন্ট্রোল ফেল হয় বা মনে করেন নিচে যে পাওয়ার লাইন থাকে, মানে নিচ থেকে তো প্লেনটাকে হচ্ছে আপনার কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এটা কি ল্যান্ড করার সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যান্ড করতে হবে। ওই যে ইউএস বাংলার একটা প্লেন কয়েকদিন আগে ক্র্যাশ করছিল, মনে আছে? জি স্যার। তো ওরকম যদি আপনার মানে ওটা কেন ফেল করছিল কারণ হিসেবে মনে হয় দেখানো হয়েছিল যে নিচ থেকে যারা ইনস্ট্রাকশন দিচ্ছিল তারা হচ্ছে একটা ভুলভাল ইনস্ট্রাকশন দিছিল বোধহয়, এরকম কিছু ছিল না? জি স্যার। তো এই 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে এরকম যে কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেইন, পাওয়ার লাইন এক্সেট্রা। মানে যদি আপনার এরকম কন্ট্রোল রুম যদি ভুলভাল ইনফরমেশন দেয়, এই কারণে যদি প্লেনটা ক্র্যাশ করে বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তাহলে 3 নম্বর ক্যাটাগরিতে আপনি ফেলতে পারেন। এরপরও দেখেন যে মিড এয়ার কলিশন আসলে আকাশে এরকম একটা হয় কিনা আমি জানি না, কারণ আপনি কোনোদিন কি শুনছেন যে দুইটা প্লেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে? এরকম কখন আপনারা শুনছেন কেউ? না স্যার। এরকম অত একটা শোনা যায় না, কারণ আকাশে তো প্লেনই উড়ে, মনে করেন বিশাল বড় আকাশ, এত বড় আকাশে মনে করেন প্লেন উড়ে কয়েকটা, মানে রোডওয়ে বা এরকম রেলওয়ের সাথে কম্পেয়ার করার বা ওয়াটারওয়ের সাথেও কম্পেয়ার করার কোনো মানে হয় না। আমি যদি এয়ার ওয়েকে চিন্তা করি বা আকাশ পথটাকে চিন্তা করি, তো হয়তো এখানে বুঝাইছে যে পাখি বা এরকম উড়ন্ত কোনো কিছু বা বিল্ডিং এর সাথে উঠতে উঠতে যদি বাড়ি টাড়ি খায়, এটা হচ্ছে মিড এয়ার কলিশন। মানে উড়ার মধ্যবর্তী সময় যদি কোনো অবজেক্ট বা এরকম কোনো পাখি বা সামথিং বিল্ডিং এর সাথে যদি অবস্টাকেলের সাথে যদি কলিশন ক্রিয়েট করে, তাহলে এটা হচ্ছে মিড এয়ার কলিশন। এরপর দেখেন যে হার্ম টু পিপল ইন অর আউটসাইড দ্য এয়ারক্রাফট, মানে যখন প্লেনটা দুর্ঘটনা কবলিত হইলো, ওই অ্যাক্সিডেন্টে কি মানুষের মানে ভিতরে থাকা মানুষজনের ক্ষতি হইলো নাকি বাইরে থাকা মানুষজনের ক্ষতি হইলো প্লেনের, এভাবে অ্যাক্সিডেন্টকে ক্লাসিফাই করা যায়, এভিয়েশন অ্যাক্সিডেন্টকে। আর আরেকটা হচ্ছে আদার অ্যাক্সিডেন্ট, লাইটনিং স্ট্রাইক, যদি বিদ্যুৎ চমকায়, অনেক সময় বিদ্যুৎ যদি প্লেনের উপর ঠাড়া পড়ে, যেটা আমরা বাংলায় বলি কি ঠাড়া পড়া বলি না? জি আপনারা স্যার। বলেন নাকি বলেন না? জি স্যার, জি বলি স্যার। স্যার। আপনারা ঠাড়া পড়াই বলেন? জি স্যার, ঠাডা পড়ছে স্যার। কার ঠাডা উপরে আমার পড়ছে? আল্লাহ মাফ করুক, কার উপরে না পড়ুক ঠাড়া। তো যদি না, এরকম একটু গাছের উপরে পড়ছে। যদি প্লেনের উপর যদি এরকম মানে লাইটনিং স্ট্রাইক বা ঠাড়া পড়ে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। আইসিং, অনেক সময় বরফ পড়ে, যদি প্লেন এরকম মানে তুষার ঝড় বা তুষারপাতের মধ্যে পড়ে, হয়তো ওটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে। আর একটা হচ্ছে এক্সট্রিম টার্বুলেন্স, অনেক জোরে যদি বাতাস প্রবাহিত হয়, ওরকম যদি বাতাসের ফ্লোর মধ্যে প্লেন পড়ে, তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট শিকার হইতে পারে। এইভাবে হচ্ছে এভিয়েশন অ্যাক্সিডেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমরা যদি লঞ্চ অ্যাক্সিডেন্টের কথা বলি, লঞ্চ কি কি কারণে অ্যাক্সিডেন্ট করতে পারে বলতে পারবেন? একটা লঞ্চ কি কি কারণে অ্যাক্সিডেন্ট হয়? সবচেয়ে কমন রিজন বাংলাদেশে কোনটা লঞ্চ অ্যাক্সিডেন্টের? স্যার ইয়েতে হয় মানে দুর্যোগ, আবহাওয়া খারাপ হলে স্যার। একটা তো হচ্ছে অবশ্যই আবহাওয়া খারাপ, দুর্যোগের মধ্যে যদি পড়ে। বাট বাংলাদেশে সবচেয়ে কমন রিজন হচ্ছে ওভারলোডিং, না অতিরিক্ত যাত্রী বোঝায় লঞ্চের মধ্যে, একদম এসে এসে যাত্রী নেয় না, জি স্যার, ওভারলোডিং হয়, তারপর ওভারলোডিং স্যার হয়। তারপর হচ্ছে স্যার আপনার সংঘর্ষ হলে স্যার, কলিশন, মুখোমুখি সংঘর্ষ। দুইটা লঞ্চ যদি মুখোমুখি বাড়ি খায়, তাইলেও কিন্তু লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়। একটা হচ্ছে গ্রাউন্ডিং, যদি লঞ্চ হচ্ছে লঞ্চের তলা যদি আপনার কোন চরের সাথে বাইজা যায় বা বাড়ি খায়, তলা ফাইটা যায়, তলা ফাইটা গিয়ে লঞ্চের মধ্যে পানি উঠে লঞ্চ ডুবা যায়। এরকম বিভিন্ন ভাবে হচ্ছে আপনি লঞ্চ অ্যাক্সিডেন্টকে ক্লাসিফাই করতে পারেন। একটু আগে আমরা যেটা দেখলাম, এটা দেখলাম হচ্ছে এভিয়েশন অ্যাক্সিডেন্টের জন্য, আর এখন যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে কি লঞ্চ অ্যাক্সিডেন্টের জন্য। এবার দেখেন যে accident may also be classified according to the asset that is harmed. For example, personal accident or environmental accident. Another way of classifying accident is according to severity. For example, as a minor accident, fatal accident, major accident, and catastrophic accident. মানে অ্যাক্সিডেন্টকে ক্লাসিফিকেশন করার বা ক্লাসিফাই করার আরেকটা ওয়ে হচ্ছে কার ক্ষতি হয়েছে। যদি মানুষজনের ক্ষতি হয়, বা যদি মনে করেন আল্লাহ মাফ করুক, আমি মানে এরকম যাচ্ছে, আমি না, আপনারা কেউই না, আমরা নিজের এক্সাম্পল না দিই, মনে করেন যে যদি অ্যাক্সিডেন্টের কারণে মানুষের জানমালের ক্ষতি হয় বা মানুষের প্রাণহানি হয়, তাহলে ওটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট। আর যদি পরিবেশের ক্ষতি হয়, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হইলো, অ্যাক্সিডেন্টের কারণে এরকম আপনার মনে করেন একটা জাহাজ ডুবে গেল, জাহাজ ডুবাতে জাহাজে মনে করেন একটা তেলবাহী অয়েল ট্যাঙ্কার ছিল, ওই তেলগুলা নদীতে মিশা বা সাগরে মিশা হচ্ছে আপনার সুন্দরবন হয়েছিল এরকম একটা স্যার। এরকম মানে নদী বা খালের পানি বা সাগরের পানি দূষিত করবো, তখন এটা কোন ধরনের অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাক্সিডেন্ট। এনভায়রনমেন্টাল। Another way of classifying accident is according to severity, অ্যাক্সিডেন্টের তীব্রতা। As a minor accident, মনে করেন অ্যাক্সিডেন্ট হইলো, কেউ সামান্য একটু আহত হইলো, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিডেন্ট। ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, যদি ওই অ্যাক্সিডেন্টে কোনো মানুষের প্রাণহানি হয়, কেউ নিহত হয়, তাহলে ওটা কি ধরনের অ্যাক্সিডেন্ট? ওটাকে বলা হচ্ছে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। নরমালি এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর জিজ্ঞেস করা যায় নাম্বার অফ ফ্যাটালিটি কত, মানে কতজন মারা গেছে, মানে তাহলে নাম্বার অফ ফ্যাটালিটি বলতে কি মানে মনে থাকবে যে ফ্যাটালিটি কি জিনিস? জি স্যার।
ফ্যাটালিটি কি জিনিস? নিহতের সংখ্যা, মানে কয়জন নিহত, নিদর্শন করা। ঠিক আছে। আর মেজর অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট, মনে করেন এখন লঞ্চ ডুবে গেল বা ট্রেন লাইনচ্যুত হইলো বা ট্রেন হচ্ছে দুইটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ হইলো, এগুলো হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট। এন্ড ক্যাটাস্ট্রফিক বা ডিজাস্টার মানে হচ্ছে মারাত্মক বিপর্যয়, এই যে ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি বিস্ফোরিত হয়, মানে যেগুলো হইলে কি মানে পুরো ডিজাস্টার বা মানে ভয়ঙ্কর বিপদ নাইমা আসে, এগুলো হচ্ছে ক্যাটাস্ট্রফি বা ডিজাস্টার। এই ছিল আমাদের অ্যাক্সিডেন্টের কিছু ক্যাটাগরি। এখন দেখেন এই যে মেজর অ্যাক্সিডেন্ট, উই ইউজ দ্য টার্ম মেজর অ্যাক্সিডেন্ট টু ডেসক্রাইব দ্য অ্যাক্সিডেন্ট দ্যাট আর দ্য ফোকাস অফ দিস বুক। দেয়ার আর মেনি ডিফারেন্ট ডেফিনেশন অফ দিস টার্ম। মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের এই টপিকটাতে হচ্ছে মাইনর অ্যাক্সিডেন্ট অত একটা চিন্তা করব না, আমরা আমাদের মেইন ফোকাসটা থাকবে কোন ধরনের অ্যাক্সিডেন্ট গুলো, মেজর অ্যাক্সিডেন্ট গুলো আমরা ফোকাস করব। মনে করেন আল্লাহ মাফ করুক ট্রেন অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা, বা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। তো আমাদের আসলে দরকার নাই, আমাদের ট্রান্সপোর্টেশনের দরকার হচ্ছে কোনগুলা। ট্রান্সপোর্টেশনে মেজর অ্যাক্সিডেন্ট বলতে আমরা কি বুঝি? রোডের গুলা। রোডের গুলা, বাস অ্যাক্সিডেন্ট হইতে পারে, বা মানে একটা বাসে অনেক মানুষ থাকে, তো বাস অ্যাক্সিডেন্ট, রেলওয়ে, ওয়াটারওয়ে মানে লঞ্চ, বা এরকম আপনার যদি ট্রেন, এইগুলো হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট। তো আমাদের ফোকাস হচ্ছে এগুলার দিকে। দেখেন যে উই use the term major accident to describe the accident that are the focus of this book. There are many different definition of this term. Some example are the following. মানে মেজর অ্যাক্সিডেন্ট বা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট বলতে আপনি আসলে কি বুঝেন, বা আপনি কখন একটা অ্যাক্সিডেন্টকে মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারবেন, এই বলার জন্য ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, একটু দেখেন এই যে ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, এরা হচ্ছে তিনটা কন্ডিশন বলছে। এই তিনটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশনও ফুলফিল হয়, একটা, আমার স্ক্রিন কি হ্যান্ড মানে চলে গেছে না আসছে আবার? আচ্ছা স্যার। আচ্ছা, যদি একটা এভিয়েশন অ্যাক্সিডেন্ট বা একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি নিচের তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ফুলফিল হয়, তাহলে একটা এভিয়েশন বা একটা এরোপ্লেনের অ্যাক্সিডেন্টকে আপনি বলতে পারেন কি মেজর অ্যাক্সিডেন্ট। কি কি? দ্য এয়ারপ্লেন ওয়াজ ডিস্ট্রয়েড, যদি প্লেনটা পুরোপুরি ক্র্যাশ করে বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অথবা দেয়ার ওয়ার মাল্টিপল ফ্যাটালিটিস, মানে একের অধিক যদি প্রাণহানি হয়, তাইলেও কিন্তু আপনি বলতে পারেন এটা একটা মেজর অ্যাক্সিডেন্ট। অথবা দেয়ার ওয়াজ ওয়ান ফ্যাটালিটি and the airplane was damaged substantially, মানে হচ্ছে যদি একটা এয়ারপ্লেন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয় এবং একজন মারা যায়, তাহলে আপনি সেই ক্ষেত্রেও আপনি অ্যাক্সিডেন্টটাকে একটা মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারবেন। তার মানে একটা এভিয়েশন অ্যাক্সিডেন্টকে মেজর অ্যাক্সিডেন্ট বলতে হইলে তিনটা জিনিস হইতে হবে। এই গাইডলাইনটা দিছে কারা? ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তাহলে তারা কি কি বলছে? যে আপনার এরোপ্লেনটা পুরোপুরি ধ্বংস হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। অথবা একজন মারা যাইতে হবে, পাশাপাশি এরোপ্লেনটা সাবস্টেন্সিয়ালি মানে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে হবে। অথবা একের অধিক ফ্যাটালিটি হইতে হবে, মাল্টিপল ফ্যাটালিটি। বোঝা গেছে? ব্যাপারগুলো কি আপনাদের কাছে নিষ্ঠুর মনে হচ্ছে? না স্যার। যেরকম মারা গেছে দুইজন, তাইলে মানে কয়জন মারা গেছে ওটা নিয়ে কোনো টেনশন নাই, কোন ক্যাটাগরিতে ফালাবো এটা নিয়ে টেনশন করতেছে, এরকম না ব্যাপারটা অনেকটা? জি স্যার। কিছু করার নেই আসলে, মানে এটা বাংলাদেশে আমরা করি নাই, এটা হচ্ছে ইউএস ন্যাশনাল মানে অ্যাক্সিডেন্টকে ক্যাটাগরাইজ করার জন্য গাইডলাইন দেওয়া দিচ্ছে, যে মানে কি মানে কোন লেভেলের অ্যাক্সিডেন্ট হইলে আসলে কোন ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, এরপর দেখেন যে মেজর অ্যাক্সিডেন্ট as defined by the offshore safety directive of European Union। আচ্ছা, অফশোর সেফটি, অফশোর মানে কি বলেন তো? অনশোর মানে কি আর অফশোর মানে কি? অনশোর মানে হচ্ছে কোনো একটা ইভেন্ট যে জায়গায় হয়, মনে করেন সাগরে নাইমা আপনি লাফাইতেছেন, তাহলে আপনি অনশোরে লাফাইতেছেন। আপনি যদি সাগরের পারে সি বিচের মধ্যে লাফালাফি করেন, তাহলে এটা কি? এটা হচ্ছে অফশোরে লাফালাফি করতেছেন, ঠিক আছে? অনশোর বলতে বোঝায় মনে করেন কয়লার খনি বা তেলের খনি, যে জায়গায় কয়লা বা তেলগুলা উত্তোলন করা হচ্ছে, এগুলো হচ্ছে অনশোর অ্যাক্টিভিটি। আর অফশোর অ্যাক্টিভিটি হচ্ছে এই কয়লার খনি বা তেলের খনি, এগুলো যেখান থেকে মনে করেন এগুলোর পাশে কোনো সাইট অফিস বা কন্ট্রোল রুম এই ধরনের জিনিসপত্র যদি থাকে বা ইনফ্রাস্ট্রাকচার থাকে, এগুলাকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে অফশোর অ্যাক্টিভিটি। বোঝা গেছে? আপনারা কি এখন অনশোর ক্লাস করতেছেন না অফশোর ক্লাস করতেছেন? অফশোর স্যার। অফশোর। আপনারা যদি মানে বায়োস্টে গিয়ে ক্যাম্পাসে বসে ক্লাস অনশোর ক্লাস করতে পারতেন, তাহলে ওটাকে বলতাম কি, মানে যদি ক্লাসরুমে বসে ক্লাস করতে পারলে ওটাকে বলতাম হচ্ছে অনশোর ক্লাস। অনশোর। যেহেতু বাসায় বসে ক্লাস করতেছেন, এটাকে আমি বলতেছি কি অফশোর ক্লাস। অফশোর ক্লাস। তাহলে অনশোর আর অফশোর তো বুঝতে পারছেন।
ইউরোপিয়ান ইউনিয়ন এরকম অফশোর অ্যাক্সিডেন্টের কিছু গাইডলাইন দিছে যে অফশোর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি লেভেলের অ্যাক্সিডেন্ট হইলে আমরা ওটাকে মেজর বা মাইনর অ্যাক্সিডেন্ট বলতে পারি। তো দেখেন তারা বলছে যে an incident involving an explosion, fire, loss of well control, or release of oil, gas, or dangerous substances involving or with a significant potential to cause fatalities or serious personal injury. মানে এমন একটা অ্যাক্সিডেন্ট বা এমন একটা ইনসিডেন্ট, এমন একটা ঘটনা যেটা হচ্ছে আপনার এক্সপ্লোশন মানে বিস্ফোরণ বা ফায়ার আগুন বা লস অফ ওয়েল কন্ট্রোল। ওই যে তেলের খনিতে দেখবেন যে এরকম মানে ওয়েল থাকে মানে কুয়ার মতো বা কি বলবো, এই ওয়েল কন্ট্রোল মানে হচ্ছে তেলের খনি বা হচ্ছে আপনার কয়লার খনি, এগুলো কন্ট্রোল করাটাকে হচ্ছে ওয়েল কন্ট্রোল বোঝায় হয়তো। তো এরকম যদি কোনো একটা ওয়েল বা খনির কন্ট্রোল আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, দেখা গেল যে আপনার মেশিনটা হচ্ছে আপনি কন্ট্রোলে নাই, মেশিন হচ্ছে উল্টাপাল্টা কাজ শুরু করছে বা হঠাৎ করে কলাপস করলো পুরো খনিটা। মনে করেন একটা কয়লার খনিতে আপনি হচ্ছে একদম নিচে গিয়া কয়লা খনন করতেছেন, আপনার মাথার উপর হচ্ছে কয়লার খনি ভেঙে পড়লো, তাইলে তো আপনার হাতের কন্ট্রোলটা থাকলো না, ঠিক আছে? এরকম যদি লস অফ ওয়েল কন্ট্রোল হয় or release of oil, gas or dangerous substances, মানে এরকম যদি মনে করেন তেল গ্যাস বা এই ধরনের কোনো কিছু যদি বাতাসে বা এনভায়রনমেন্টে মানে এমিশন হইতে থাকে বা নির্গত হইতে থাকে উইদাউট এনি কন্ট্রোল or with a significant potential to cause fatalities or serious problem, personal injury, মানে এগুলা যদি হওয়ার পরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে কজ ফ্যাটালিটিস মানে মানুষজন মারা যেতে পারে অথবা মানুষের সিরিয়াস পার্সোনাল ইনজুরি মানে আহত হইতে পারে, সেই ক্ষেত্রে এগুলাকে হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অফশোর মানে ব্যাপার স্যাপার গুলার জন্য বলে দিচ্ছে। এরপর দেখেন an incident leading to serious damage to the installation or connected infrastructure involving or with a significant potential to cause fatalities or serious personal injury. আচ্ছা এইবার দেখেন এই ইউরোপিয়ান ইউনিয়ন আরো বলছে যদি এমন কোন একটা ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টলেশন ড্যামেজ হয় যেটা হচ্ছে সরাসরি কানেক্টেড বা যেটাতে হচ্ছে আসলে, এবার আমরা অনশোরে চলে আসছি, এবার কিন্তু আর অফশোরে নাই। মনে করেন একটা তেলের খনি, তেলের খনি থেকে যেটা থেকে সরাসরি তেল উত্তোলন করা হয়, ওই তেলের খনিতে আরিফ আপনি হাত তুলছেন কি জন্য? স্যার ভুলে গেছে, চাপ করে স্যার। এত সমস্যা নাই, আমি ভাবছি আপনি মনে কিছু বলবেন। আচ্ছা যাই হোক, যদি তেলের খনিতে আপনার এরকম কোনো বিস্ফোরণ হয় বা তেলের খনির সাথে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো হচ্ছে ইন্টারকানেক্টেড আছে বা পাশাপাশি আছে ওইগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেও, এবং যদি ওইটা থেকে হচ্ছে মানুষের প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয় বা মানুষজন আহত হইতে পারে এরকম ব্যাপার স্যাপার হয়, তাহলে এগুলোকে হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। আর 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে এনি আদার ইনসিডেন্ট লিডিং টু ফ্যাটালিটিস অর সিরিয়াস ইনজুরি to 5 or more person who are on the offshore installation where the source of danger occurs or who are engaged in an offshore oil and gas preparation in connection with the installation. আচ্ছা যেটাই হোক এখানে বলছে যে যদি এমন একটা ঘটনা হয় যেখানে হচ্ছে একজন মানুষ মারা যায় অথবা মিনিমাম 5 জন মানুষ আহত হয়, মানে মিনিমাম 5 বা তার বেশি, সেই ক্ষেত্রেও এটাকে আপনি একটা মেজর অ্যাক্সিডেন্ট হিসেবে বলতে পারেন। আর 4 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে এনি মেজর এনভায়রনমেন্টাল ইনসিডেন্ট রিজাল্টিং ফ্রম ইনসিডেন্ট রেফার টু পয়েন্ট এ বি এন্ড সি, মানে উপরের 3টা অ্যাক্সিডেন্ট টাইপ থেকে যদি কোনো কারণে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটাকে আপনি আরেকটা মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারেন যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাক্সিডেন্ট ডিউ টু দ্য প্রিভিয়াস রিজন এ বি সি, মানে যে 3টা কারণ বলা আছে যে অফশোরে যদি তেল বা এরকম গ্যাসের খনিতে কোনো আগুন লাগে বা বিস্ফোরিত হয় বা হচ্ছে আপনার যদি মানে ওয়েল কন্ট্রোল আপনি লুজ করেন, হারায় ফেলেন ওয়েলের কন্ট্রোল, এই ব্যাপার স্যাপারগুলো যদি হওয়ার পরে পরিবেশের কোনো ভারসাম্য নষ্ট হয় বা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আপনি একটা মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটাকে হচ্ছে একটা মেজর এনভায়রনমেন্টাল ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আপনি বলতে পারেন। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আর 3 নম্বর টাইপটা দেখেন, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ডিরেক্টিভ অন রেলওয়ে সেফটি uses the term serious accident and defines this as any train collision or derailment of trains resulting in the death of at least one person or serious injuries to 5 or more person or extensive damage to rolling stock. মানে হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে রেলওয়ে ডিরেক্টিভ আছে ফর রেলওয়ে সেফটি, তারা বলছে যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টকে বা একটা রেলওয়ে অ্যাক্সিডেন্টকে আমরা তখনই কেবলমাত্র সিরিয়াস অ্যাক্সিডেন্ট বা মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারি যখন হচ্ছে দুইটা ট্রেন মুখোমুখি কি হয়, সংঘর্ষ হয় বা কলিশন হয়, অথবা ডিরেলমেন্ট মানে ট্রেনটা যদি লাইনচ্যুত হয় এবং যদি অ্যাটলিস্ট একজন মানুষ মারা যায় অথবা মিনিমাম 5 জন মানুষ আহত হয় এবং
মানে রোলিং স্টক মানে হচ্ছে বগিগুলা যেগুলো আছে বগি এবং বগির যদি এক্সটেন্সিভ ড্যামেজ মানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা একটা ট্রেন অ্যাক্সিডেন্টকে মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারি। এখানে আরো বলা আছে দ্য ইনফ্রাস্ট্রাকচার অর দ্য এনভায়রনমেন্ট এন্ড এনি আদার সিমিলার অ্যাক্সিডেন্ট with an obvious impact on railway safety regulation of the management of safety। ঠিক আছে, মানে হচ্ছে আপনার যদি এই রেলওয়ের সাথে রিলেটেড কোনো ইনফ্রাস্ট্রাকচার বা পরিবেশের কোনো ক্ষতি হয় যেটা হচ্ছে আপনার অবভিয়াসলি ইম্প্যাক্ট ফেলবে কিসের উপরে, রেলওয়ে সেফটি রেগুলেশন, মানে রেলওয়ে সেফটি বলতে আমরা যা বুঝি এই ব্যাপারগুলোকে হচ্ছে ইফেক্ট করবে এবং এক্সটেন্সিভ, তখন হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, মেজর অ্যাক্সিডেন্ট, মানে মেজর অ্যাক্সিডেন্ট বলতে পারি। এবং দেখেন এখানে আমরা একটা টার্ম ইউজ করছি যে এক্সটেন্সিভ ড্যামেজ। দেখেন এক্সটেন্সিভ ড্যামেজ টু রোলিং স্টক, দেখছেন একটা জায়গায় আমি এখন গোল করলাম। এক্সটেন্সিভ কথাটার মানে কি, অনেক বেশি না? এক্সটেন্সিভ ডেঞ্জার মানে কি, অনেক বেশি বিপদ। এক্সটেন্সিভ লস মানে কি, অনেক বেশি ক্ষয়ক্ষতি। এক্সটেন্সিভ ড্যামেজ মানে হচ্ছে অনেক বেশি মানে কোনো কিছু যদি নষ্ট হয় বা ধ্বংস হয়, এবং বলা আছে যে এই ধ্বংসের পরিমাণ বা এক্সটেন্সিভ ড্যামেজের পরিমাণটা হইতে হবে অ্যাট লিস্ট 2 মিলিয়ন ইউরো। 2 মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় কত টাকা? 20 কোটি টাকা, মানে 20 কোটি টাকার কাছাকাছি আর কি। 1 ইউরো সমান সমান 98 টাকা সামথিং পয়সা। 100 সামথিং হবে। তো 98 টাকা সামথিং পয়সা 1 ইউরো সমান সমান, তার মানে 2 মিলিয়ন মানে 2 মিলিয়ন ইউরো মানে কত লাখ ইউরো? 20 লাখ ইউরো। 20 লাখ ইউরো। তো বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকার কাছাকাছি আর কি। তো যদি এরকম 20 কোটি টাকার কাছাকাছি কোনো ক্ষয়ক্ষতি হয় ট্রেনের বগির বা ট্রেনের ইঞ্জিনের বা ট্রেনের, এবং সেই সাথে অ্যাটলিস্ট একজন মানুষ মারা যায় অথবা মিনিমাম 5 জন মানুষ আহত হয়, এবং ট্রেনটা যদি মুখোমুখি সংঘর্ষ হয় বা লাইনচ্যুত হয়, এবং আর কি আছে, এবং তার সাথে রিলেটেড যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষয়ক্ষতি হয় বা পরিবেশের ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমরা একটা রেলওয়ে অ্যাক্সিডেন্টকে বা ট্রেন অ্যাক্সিডেন্টকে কি বলতে পারি? We can tell that accident as a major accident। ঠিক আছে, in all these cases it may be observed that the definition include what types of accidents airplane was damaged, fire, derailment can be classified as major accident। আচ্ছা, obviously this is the different from one industry to another। আচ্ছা, এই যে আমরা এভিয়েশন অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট বলতেছি, এগুলা কিন্তু সেক্টর ওয়াইজ। এরোপ্লেনের জন্য কিন্তু একরকম হবে, বাসের জন্য একরকম হবে, লঞ্চের জন্য একরকম হবে, মানে সেক্টর ওয়াইজ ভ্যারি করবে। আপনি কি বলতে পারবেন বাসের জন্য হচ্ছে আপনার গ্রাউন্ডিং হয়েছে বা ওভারলোডিং হয়েছে? বলতে পারবেন না, কারণ বাসে কিন্তু ওভারলোডিং এর জন্য তেমন একটা অ্যাক্সিডেন্ট হয় না, বাট লঞ্চের জন্য ওভারলোডিং এর জন্য অ্যাক্সিডেন্ট হওয়াটা একটা খুবই স্বাভাবিক বা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদের বাংলাদেশে। এরকম সেক্টর ওয়াইজ আপনার অ্যাক্সিডেন্ট গুলোকে ক্লাসিফিকেশন করার যে মানে নামগুলো আছে বা ওয়ে বা প্রসেস গুলো আছে, এগুলো চেঞ্জ হবে আসলে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন যে ওকো এন্ড, এটার নাম কি, হেউগেন মনে হয়, ওকো এন্ড হেউগেন ডিসকাস, অথবা হিউগেন হইতে পারে উচ্চারণটা, যাই হোক হিউজেন টাইপের কিছু একটা হবে হয়তো। ওকো এন্ড হিউজেন discuss several definitions used in the process and oil and gas industry and conclude that characteristics such as sudden, acute, adverse and unplanned are used, that the consequences include both immediate and delayed effects, and that the consequences are major, although the precise definition of major varies. Some definitions include not just events with actual consequences, but also events where the consequences potentially could have been major. For risk assessment, this is an important addition. For our purpose, we use the following definition. এটার মানে হচ্ছে দেখেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই যে ওকো এন্ড হিউগেন ডিসকাস সেভারাল ডেফিনিশন, মানে বিভিন্ন রকমের ডেফিনিশন নিয়ে তারা কথাবার্তা বলছে, এবং কথাবার্তাগুলো বলার সময় তারা সাডেন, হঠাৎ, অ্যাকুয়েট মানে কি একটু দেখেন তো, অ্যাকিউট মানে জানি এটা কি ভুলে গেছি, পর্যাপ্ত। অ্যাকিউট মানে কি দেখেন তো, ACUTE, অ্যাকিউট। স্যার বেশি বুঝাইতে, ব্যাপক বুঝাইতে, পর্যাপ্ত পরিমাণে বা বেশি পরিমাণে, এরকম কিছু একটা বলতে অ্যাকিউট। অ্যাডভার্স মানে তো বুঝতেছেন যে বৈরী, মানে আপনাদের অনুকূলে নাই। আমরা বলি না যে অ্যাডভার্স ওয়েদার মানে প্রতিকূল আবহাওয়া, এন্ড আনপ্ল্যান্ড মানে যেটা হচ্ছে পরিকল্পিত না। তো এই ধরনের ঘটনাগুলা বা এই ধরনের টার্মিনোলজি গুলা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টকে ডিফাইন করার সময় বা একটা অ্যাক্সিডেন্টকে বোঝার জন্য আমরা অনেক সময় সাডেন ট্রেন কলিশন বা সাডেন কি বলবো কলিশন, মানে হঠাৎ করে একটা সংঘর্ষ, এই টার্মগুলো হচ্ছে আমরা, বা অ্যাডভার্স ওয়েদার বা আনপ্ল্যান্ড রোড নেটওয়ার্ক, এই টার্মিনোলজি গুলো হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টের কজ বা অ্যাক্সিডেন্টকে ডিফাইন করার জন্য ইউজ করে থাকি।
আচ্ছা দেখেন that the consequences include both immediate and delayed effect। আচ্ছা আপনার কনসিকুয়েন্স মানে অ্যাক্সিডেন্টের পরিণামটা কি ইমিডিয়েটলি হচ্ছে নাকি একটু দেরি করে হচ্ছে এটার উপর ভিত্তি করেও আপনি and that the consequences are major মানে একটা অ্যাক্সিডেন্ট কি মেজর অ্যাক্সিডেন্ট নাকি মাইনর অ্যাক্সিডেন্ট ওটা কনসিকুয়েন্সের উপর বেস করে আপনি বলতে পারেন। Some definitions include not just event with actual consequences but also events where the consequences potentially could have been major। মানে এমন কিছু অ্যাক্সিডেন্টের ডেফিনেশন আছে যারা হচ্ছে কেবলমাত্র কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ভয়ঙ্কর রূপ নেয় তাইলেই ওইটাকে মেজর অ্যাক্সিডেন্ট বলে, ব্যাপারটা এরকম না। বাট কোন একটা অ্যাক্সিডেন্ট মনে করেন আজকে ছোটভাবে হইছে বাট ভবিষ্যতে ওইটার আরো বড় আকারে হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় ওইটারও একটা মেজর রিস্ক বা ওইটারও এরকম মানে মেজর ক্যাটাগরিতে ফেলানো হয় অনেক সময়। অ্যাক্সিডেন্টটা আজকে ছোট হইছে কিন্তু কালকে কি অনেক বড় আকারে হইতে পারে, অনেক বেশি মানুষের প্রাণহানি হইতে পারে, তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকেও মেজর অ্যাক্সিডেন্ট বলা হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন যে মেজর অ্যাক্সিডেন্টের একটা ডেফিনেশন এখানে বলা আছে, যে কি বলা আছে তোমরা দেখি। An unexpected event that cause or has the potential to cause serious immediate or delayed consequences such as several casualties, extensive environmental damage and or extensive damage to other tangible assets। আচ্ছা দেখেন an unexpected event মানে হচ্ছে একটা আপনি এক্সপেক্ট করতেছেন না এরকম কোন একটা ঘটনা যেটা হওয়ার পর হচ্ছে আপনার সিরিয়াস ইমিডিয়েট ও ডিলেড মানে হচ্ছে আপনি আজকেও ক্ষতিগ্রস্ত হইতে পারেন, এক মাস পরেও ক্ষতিগ্রস্ত হইতে পারেন। এবং সেভারাল ক্যাজুয়ালিটিস মানে ক্যাজুয়ালিটি মানে কি আপনার মনে করেন আহত বা নিহত, মানে ক্যাজুয়ালিটি বলতে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার সিরিয়াস লেভেলের যদি কেউ আহত হয় বা কেউ যদি নিহত হয় সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি বলে যে মানে ফ্যাটালিটি কত বা ক্যাজুয়ালিটি কত। কেউ যদি মারা যায় সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি ওয়ার্ডটা উচ্চারণ করেছে কয়জন মারা গেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটি। আচ্ছা এক্সটেন্সিভ এনভায়রনমেন্টাল ড্যামেজ যদি পরিবেশের মারাত্মক ক্ষয়ক্ষতি হয় তাইলে আপনি অ্যাক্সিডেন্ট গুলোকে, এবং দেখেন ট্যানজিবল অ্যাসেট মানে হচ্ছে পরিবেশের সাথে সংযুক্ত আপনার যে সহায় সম্পত্তি আছে এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলোকে হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। আচ্ছা জেমস রিজন splits accidents into organizational accident and individual accident. Similarly, major accident and occupational accident are used in the Norwegian oil and gas industry, whereas the process and chemical industries distinguish between process accident and personal accident. These terms correspond with Reason's terminology. মানে এই যে জেমস রিজন নামে একজন ভদ্রলোক অ্যাক্সিডেন্টকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অর্গানাইজেশনাল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট। আবার আরো সায়েন্টিস্টরা বা আরো রিসার্চাররা হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট এন্ড অকুপেশনাল অ্যাক্সিডেন্ট বলতে আরো দুই রকমের অ্যাক্সিডেন্ট ক্যাটাগরি বের করছে। তো এইগুলাই বলা হয়েছে কি এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আমাকে বলেন তো যে একটা একটা অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্টের এক্সাম্পল কে দিতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ মানে একটা যে কোনো একটা এক্সাম্পল দেন একটা অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট দিতে পারবেন? স্যার রানা প্লাজা হবে না? রানা প্লাজা একটা অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট অবশ্যই, বা হচ্ছে মনে করেন এভিয়েশন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট। আর ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট কি বলেন তো? রাফি আছে রাফি? স্যার নিজের অ্যাক্সিডেন্ট স্যার ইন্ডিভিজুয়াল বাইক অ্যাক্সিডেন্ট। রাফি আমারে বাইক থেকে ফালাই দিছিল না? জি স্যার। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যাই হোক, তার জন্য রাফি বাইক বিক্রি করে দিবে স্যার। হ্যাঁ হ্যাঁ আমিও আশা করি ও বাইক বিক্রি করে দিয়া দরকার হলে গাড়ি কিনুক বাট বাইক না ইউজ করুক। আপনিও বাইক বিক্রি করে দিন মুস্তাফিজ। কারো কাছে প্রমাণ টমান দেওয়ার প্রয়োজন নেই। স্যার আমি কিনছি তো স্যার 5 মাস হলো স্যার। বেশি ফুটানি মারেন না, ঠিক আছে? চালাইলেও আস্তে ধীরে চালায়েন স্যার। আমি 40-50 বেশি উঠাই না স্যার। দরকার নেই। আচ্ছা যাই হোক, কারণ এই ট্রান্সপোর্টেশন বইরা যদি আপনারা নিজেরাই সেফটি না মানেন তাহলে আর লাভ কি? থিসিস কোন ট্রান্সপোর্টেশন নিয়ে স্যার। সেটাই। প্রমাণ দিয়ে দিলাম। কি দিছে? প্রমাণ নাকি দিয়ে দিছি স্যার। ও আচ্ছা, আপনারা সবাই কি মানে কোরবানির গরু কিনে ফেলছেন? না স্যার। আরিফ স্যার ছোট গরু কিনবে, এই জন্য ছোট গরু ছবি দিয়ে রাখছে স্যার। আমিও ছোট গরুই কিনবো ভাই, টাকা পয়সা। ভাই গরিব মানুষ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না? জি স্যার। আপনারা মানে আপনাদের 11 জনের মধ্যে আপনারা মানে সবাইকে টিউশন ফি দিয়ে দিয়েছেন না দেন নাই, কোনটা? স্যার পার্সিয়ালি দিয়েছি।
পার্সিয়ালি দিচ্ছেন, যেটাই হোক ইউনিভার্সিটি আমাদের সাথে বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী করতেছে আর কি। আমি 1 টাকাও দিই মাথা গরম স্যার সেজন্য। আচ্ছা যেটাই হোক, এবার টিচারদের আর বায়োস্টার স্টাফদের কোরবানি কেমন যাবে আল্লাহ মাবুদি জানে আসলে। তো যাই হোক, আপনাদের কোরবানির আগে হচ্ছে আজকে এটা লাস্ট ক্লাস। ইনশাআল্লাহ কোরবানির পরে আমরা হচ্ছে আবার আপনাদের বন্ধ কত তারিখ পর্যন্ত কেউ কি জানেন? না স্যার, আপনি বলছিলেন স্যার ভার্সিটি 9 তারিখ খুলতে পারে স্যার অগস্টের। ভার্সিটি তো 9 তারিখ খুলতে পারে, কিন্তু সম্ভবত আপনার যদি না খুলে সেই ক্ষেত্রে হচ্ছে 5 তারিখ পর্যন্ত মনে হয় বন্ধ। যদি কোনো টিচার 5 তারিখ পর্যন্ত বন্ধ দিতে না চায় তাহলে কিন্তু আপনাদের জোর জবরদস্তি করার কিছু নাই। যেমন আমি আজকে ক্লাস শেষ করতেছি, বাট আপনাদের 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত কিন্তু ক্লাস হইতে পারে, ঠিক আছে? জি স্যার। এবং মনে করেন যে আমি যেহেতু আজকে শেষ করে দিচ্ছি, ঈদের পরে 31 তারিখ কোরবানি, 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখ থেকে আমার মন চাইলে আমি বলতে পারি যে আমরা ক্লাস শুরু করে দিব। স্যার ঈদ তো স্যার 1 তারিখে। ঈদ কি 31 না 1 তারিখ? 1 তারিখ স্যার। 1 তারিখ। তাহলে মনে করেন আমরা 3 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারি। ঈদের দিন গরুর মাংস খাইলেন, ঈদের পরের দিন খাইলেন। আর এমনি তো গরুর মাংস খাওয়া কিন্তু বেশি একটা ভালো না, হার্টের জন্য ক্ষতিকর, সবাই তো জানেন নিশ্চয়ই। এখন দেখি সব চুপ। জি স্যার। আপনারা কি 3 তারিখ বা 4 তারিখ থেকে ক্লাস শুরু করলে প্রবলেম আছে? স্যার একেবারে 5 তারিখ থেকে 9 তারিখ ভার্সিটি খুললে স্যার একবারে করব। শহীদ আপনি মিউট করেন, আপনি হঠাৎ করে আনমিউট করছেন, আপনি মিউট করেন। শহীদ মিউট করেন। ক্লাসের টাইমে মিউট করে রাখে, যখন হচ্ছে ছুটির ব্যাপার সেবার হয় তখন শহীদ আনমিউট করে ফেলে। আচ্ছা স্যার ওইখানে যদি খোলাভাইন থাকে তো পিচ্ছে খোলাভাইনের জন্য। হ্যাঁ আচ্ছা যেটাই হোক, যদি অন্য টিচাররা কেউ মানে ক্লাস নেয় তাহলে আমিও নিব, আর যদি সবাই 5 তারিখের পরে ক্লাস নেয় তাহলে ইনশাআল্লাহ আমরা 6 তারিখ থেকে ক্লাস শুরু করব আবার এর পরে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো সবাই 8 তারিখ থেকে 8 তারিখ থেকে না 6 তারিখ থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।